প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সুস্থ থাকো, এটাই কামনা। তোমরা আশা করি রেগুলার অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো এবং পড়াশোনার সাথে সম্পৃক্ত আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্র নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসগুলোতে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রে কিছু অধ্যায় আমরা প্রাক নির্বাচনী সিলেবাস দেখে পড়েছি। তো আজকে আমরা প্রাক নির্বাচনী সিলেবাস অনুযায়ী তরঙ্গ যে অধ্যায়টা পদার্থবিজ্ঞান প্রথম পত্রে, সেই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের অধ্যায়ের নামটা হচ্ছে তরঙ্গ। আমরা তরঙ্গ নিয়ে আলোচনা করব। তরঙ্গ সাধারণত শক্তি এবং কোনো তথ্য আদান প্রদানের জন্য তরঙ্গ প্রয়োজন। এই তরঙ্গ ছাড়া আমরা কারো কথাও আমরা বুঝতে পারি না, কথা শুনতে পারি না। কারণ আমরা যে কথা বলি এটা শব্দ তরঙ্গ আকারে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। তখন আমরা এই তরঙ্গ আকারের শব্দটা আমরা শুনতে পাই। এবং সূর্য থেকে যে আলো আমরা পাই, সূর্যে যে তাপ শক্তি পাই, এটাও তরঙ্গ আকারে আমাদের পৃথিবীতে আসে। তাহলে তরঙ্গ ছাড়া এটা সম্ভব নয়। কিন্তু কিছু কিছু তরঙ্গ আছে যেটা মাধ্যম ছাড়াও এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। যেমন সূর্যের যে আলোটা আমরা পাই, এটা তাড়িত চুম্বক আকারে আমাদের পৃথিবীতে আসে। কিন্তু শব্দ তরঙ্গ আমরা আমাদের কানে যে অনুভূতি জাগায়, এই শব্দ শক্তি শোনার জন্য মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে আজকে এই অধ্যায়ে আমরা এই শব্দ তরঙ্গ, শব্দের গতিবেগ এবং অগ্রগামী তরঙ্গ, স্থির তরঙ্গ, বিট এবং শব্দের তীব্রতা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করব তরঙ্গ অধ্যায়টা। তাহলে তরঙ্গ আমরা কাকে বলবো? সাধারণত কোনো একটা বস্তুকে আন্দোলিত করলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে আমরা তরঙ্গ বলে থাকি। তরঙ্গ এমন একটা প্রক্রিয়া যা কোনো কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হয়ে শক্তি আকারে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, কিন্তু মাধ্যমের কণাগুলো কোনো স্থানান্তরিত হয় না। শুধু স্পন্দনের মাধ্যমের বায়ুস্তম্ভের স্পন্দনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে এই শব্দ তরঙ্গগুলো যায়। তো বায়ু সংকোচন এবং প্রসারণের মাধ্যমে আমাদের কানে শব্দে পৌঁছায়। তাহলে এই তরঙ্গ আমরা আবার দুইভাবে বলতে পারি। একটা হচ্ছে আর্ট তরঙ্গ, অপরটা হচ্ছে দীঘল তরঙ্গ। আর্ট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ বলা যায়। তাহলে একটাকে আমরা কি বলবো? আর্ট তরঙ্গ। আর্ট তরঙ্গ অথবা অনুপ্রস্থ 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 বা আর্ট তরঙ্গ। অপরটা দীঘল তরঙ্গ।
অথবা অনুধর্ম। তাহলে তরঙ্গ আমরা দুইভাবে দেখে থাকি, আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, দ্বিঘূল তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমরা যে আর তরঙ্গটা, এটা কিভাবে আমরা সংজ্ঞায়িত করব? আর তরঙ্গটা হচ্ছে সাধারণত কম্পনশীল বস্তু যদি সমকৌণিক বেগে সামনের দিকে অগ্রসর হয় তাকে আমরা আর তরঙ্গ বলব। যেমন কোন একটা তরঙ্গ সামনের দিকে আগাচ্ছে, কিন্তু কম্পনটা কিভাবে? আড়াআড়ি বা সমকৌণিক ভাবে। কোন একটা কম্পনশীল বস্তু সমকৌণিক ভাবে যদি কোন একটা তরঙ্গ অগ্রসর হয় তাকে আমরা কি বলবো? আর তরঙ্গ। কম্পিত হবে আড়াআড়ি ভাবে, কিন্তু যাবে সোজাসুজি। তাহলে আমরা আর তরঙ্গের উদাহরণ যদি দিতে যাই, পানির তরঙ্গ। পানির তরঙ্গ হচ্ছে আর তরঙ্গের উদাহরণ। আমরা যদি কোনো একটা পুকুরে ঢেল ছুঁড়ি, দেখা যায় যে ওই যে জায়গাটা আমি ঢেল ছুড়লাম ওই বিন্দুর চতুর্দিকে এভাবে কম্পিত হতে, ঢেউ খেলতে খেলতে একদম তীরে গিয়ে পড়ছে। তোমরা এটা খেয়াল করে দেখবা, অনেকে আশা করি এটা তোমরা দেখেছো, পুকুরে ঢেল ছুঁড়ে দেখো যে এভাবে পানিটা কাঁপতে কাঁপতে একটা ঢেউয়ের আকারে একদম তীরে গিয়ে মিলিয়ে যায়। কিন্তু এই তরঙ্গর জন্য কি পানিগুলো কি সাথে সাথে যাচ্ছে? তা না, পানিগুলো স্পন্দিত হচ্ছে, স্পন্দিত হয়ে হয়ে তরঙ্গটা তীর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তাহলে আমরা আর তরঙ্গ বলবো কোনো একটা তরঙ্গের কম্পনটা যদি সমকৌণিক হয় বা আড়াআড়ি ভাবে যদি কোনো একটা তরঙ্গ সম্মুখের দিকে আগাতে থাকে, অগ্রসর হয়, তবে সেই ধরনের তরঙ্গকে আমরা আর তরঙ্গ বলব। এখন চলে আসি আমরা অনুদৈর্ঘ্য বা দ্বিঘূল তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে কোন একটা তরঙ্গ বা কম্পনশীল বস্তু কম্পনই যদি সমান্তরালে হয়ে সম্মুখের দিকে আগায়, কোনো কম্পনশীল বস্তু সমান্তরালে কম্পিত হয়ে হয়ে সামনের দিকে যে তরঙ্গটা আগাবে সেটাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবে। যেমন সামনের দিকে আগাচ্ছে একটা তরঙ্গ, তাহলে এটা কি হবে? কম্পিত হতে থাকবে এইভাবে, মানে যেদিকে যাচ্ছে ওদিকে সমান্তরালে কম্পিত হতে হতে সামনের দিকে আগাবে। তাহলে এমন কম্পনকে, এমন তরঙ্গকে কি বলা হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ অথবা দ্বিঘূল তরঙ্গ। যেমন আমরা শব্দ তরঙ্গের কথা জানি, তাই না? শব্দ তরঙ্গ, এই শব্দ তরঙ্গটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ বায়ু বা কোনো মাধ্যম ছাড়া চলতে পারে না। তাহলে কি হয়? বায়ুস্তম্ভকে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এই শব্দটা সম্মুখের দিকে আগায়। তাহলে এটাকে যদি আমরা সংকোচন বলি, আর এই অংশটাকে যদি আমরা প্রসারণ বলি, প্রসারণ, সংকুচিত এবং প্রসারিত, এইভাবে সামনের দিকে তরঙ্গটা আগাবে। কিভাবে?
সমান্তরালে কম্পিত হতে হতে, তাহলে এই ধরনের তরঙ্গকে আমরা কি বলবো? অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে শব্দ তরঙ্গ এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে তরঙ্গের দুইটা দিক দেখলাম আমরা, একটা আট তরঙ্গ, অন্যটা দীর্ঘল তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন আমরা তরঙ্গ সংক্রান্ত কিছু রাশিমালা আমরা জেনে নেব। তরঙ্গ সংক্রান্ত, মনে করি কোন একটা তরঙ্গ একটা নির্দিষ্ট বিন্দু থেকে এইভাবে আগাচ্ছে, তাই তো? ও বিন্দু থেকে ধরে নিই সি বিন্দুর দিকে আগাচ্ছে। তাহলে এর পর্যায়কাল কাকে বলবো আমরা? পর্যায়কাল। পর্যায়কাল তোমরা এসএসসি লেভেলে তরঙ্গ অধ্যায়টা পড়েছো, আশা করি এই টার্মগুলো তোমরা সহজে বুঝতে পারবে। পর্যায়কালটা হচ্ছে কোন একটা পূর্ণ স্পন্দন দিতে, একটা পূর্ণ স্পন্দন, অর্ধ স্পন্দন, পূর্ণ স্পন্দন, পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে তাকে আমরা পর্যায়কাল বলবো। পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি। তাহলে পর্যায়কাল কাকে বললাম আমরা? কোন একটা তরঙ্গের পূর্ণ স্পন্দন দিতে যেই সময় লাগে সেই সময়টাকে কি বলা হয়? পর্যায়কাল। টি দ্বারা প্রকাশ করা। এরপরে আমরা কম্পাঙ্কের কথা শুনেছি, তাই না? কম্পাঙ্ক একক সময় যতগুলো স্পন্দন সম্পন্ন করতে পারবে তাকে আমরা কম্পাঙ্ক বলবো। কম্পাঙ্ক কাকে বলবো? একক সময়ে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে আমরা কম্পাঙ্ক বলবো। এই কম্পাঙ্ককে আমরা অ্যাপ দ্বারাও প্রকাশ করি অথবা এন দ্বারাও প্রকাশ করে থাকি। ফ্রিকোয়েন্সি, তাহলে কম্পাঙ্ক কাকে বলবো আমরা? একক সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে পারবে তাকে আমরা কম্পাঙ্ক বলবো। এই কম্পাঙ্ককে অ্যাপ বা এন দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি বিস্তার। বিস্তারটা হচ্ছে কোনো একটি কম্পনশীল বস্তুর সাম্য অবস্থা থেকে কোনো একদিকে যে দূরত্বটা অতিক্রম করে তাকে আমরা বিস্তার বলি। ধরে নিই একটা দোলক ঘড়ি, দোলকটা দুলছে, তাই না? সাম্য অবস্থা কোনটা? এটাই সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ একটা নির্দিষ্ট বিন্দু গিয়ে আবার সেটা ওই বিন্দুতে চলে আসে, আবার এদিকে চলে যায়, তাই না? তাহলে সাম্য অবস্থা থেকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো? বিস্তার। বিস্তারকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, এরপরে আসছে দশা। দশা হচ্ছে কোন একটা তরঙ্গের কোন একটা নির্দিষ্ট মুহূর্তে সম্মুখ অবস্থাকে আমরা বলবো দশা। কোন একটা তরঙ্গের কোন একটা নির্দিষ্ট সময়ে তার যে অবস্থাটা সেটা প্রকাশ করার জন্য কি বলা হয়? দশা। এই সংজ্ঞাগুলো তোমরা ভালো করে মনে রাখবে, তার কারণ হচ্ছে তোমাদের জ্ঞানমূলক অংশে এই সংজ্ঞাগুলো আসে পরীক্ষায়। আচ্ছা, এরপরে আমরা আসবো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যটা কি? কোন একটা পূর্ণ স্পন্দন দিতে, একটা পূর্ণ স্পন্দন, একটা পূর্ণ স্পন্দন দিতে যেই সময় লাগবে, কত সময় লাগে? টি সময়। এই পূর্ণ স্পন্দন যে সময়, সেই সময়ে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলবো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু হলো? একটা পূর্ণ স্পন্দন কতটুকু? এখান থেকে এসে এই পর্যন্ত, তাই তো? ধরে নিই এটা বি বিন্দু। তাহলে এইটার যে দূরত্ব এটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলবো।
ওই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। তোমরা আশা করি এই ল্যামডা সম্পর্কে আগে থেকেই জানো। ল্যামডা এটাকে বলা হয় কি? ল্যামডা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বললাম? কোন একটি তরঙ্গ পূর্ণ স্পন্দন দিতে যেই সময় লাগে, সেই সময় যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে তাকে আমরা কি বলবো? তরঙ্গ দৈর্ঘ্যটা। আচ্ছা, এরপরে আমরা চলে আসি তরঙ্গ মুখ। কোন একটা তরঙ্গের সঞ্চার পথকে আমরা তরঙ্গ মুখ বলবো। কোন একটা তরঙ্গের সমদশা সম্পন্ন কোন একটা তরঙ্গের মুখকে তরঙ্গ সঞ্চার পথকে তরঙ্গ মুখ বলা হয়। মনে করলাম যে পুকুরে একটা ঢেউ ছুড়লাম, কি হলো? এভাবে আস্তে আস্তে সামনের দিকে ঢেউটা চলতে থাকে। তাহলে এইটাই হচ্ছে তোমার তরঙ্গের, এই তরঙ্গটার মুখ। তরঙ্গ মুখ হচ্ছে সমদশা সম্পন্ন কোন একটা তরঙ্গের সঞ্চার পথকে, সঞ্চার মানে যেদিকে আগাচ্ছে, সমদশা সম্পন্ন কোন একটি তরঙ্গের সঞ্চার পথকে বলা হয় তরঙ্গ মুখ। তাহলে মোটামুটি তরঙ্গ সংক্রান্ত কিছু টার্ম আমরা আলোচনা করলাম। এখন কিছু গাণিতিক ব্যাখ্যায় আমরা চলে যাব। সাধারণত কোন একটা বস্তু কম্পিত হলে, কম্পিত বস্তুর কম্পনের ফলেই শব্দের উৎপন্ন হয়। যেমন আমাদের কণ্ঠনালী, এই কণ্ঠনালী কম্পনের ফলেই শব্দটা বের হচ্ছে। আমাদের শ্বাস প্রশ্বাসের সময় আমরা কি করি? বায়ু ত্যাগ করি, তাই না? এবং এই কণ্ঠনালীর মধ্যে দিয়ে সজোরে যখন বায়ুটা বের হয়ে যায়, তখন কি হয়? কণ্ঠনালীর মধ্যে একটা আঘাত করে, এর ফলে এটা কম্পিত হতে থাকে, আর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হতে থাকে। তোমরা কথা বলার সময় এই গলার কণ্ঠনালীর মধ্যে হাত দিয়ে দেখো যে কেমন কাঁপছে, তাই না? অথবা কোনো একটা বস্তুর মধ্যে তুমি আঘাত করে দেখবা যে শব্দ হচ্ছে, কিন্তু এই শব্দটা কম্পনের ফলে হচ্ছে। তুমি কোন একটা বস্তু আঘাত করে তুমি তাড়াতাড়ি ধরে ফেলো, কম্পনই থেমে যাবে, সাথে সাথে শব্দও থেমে যাবে। তাহলে কম্পনশীল বস্তু কম্পনের ফলেই শব্দের উৎপন্ন হয়। ছেলেদের গলার কণ্ঠস্বর এবং মেয়েদের গলার কণ্ঠস্বরের মধ্যে কিছু পার্থক্য থাকে, তাই না? ছেলেদের গলার কণ্ঠর চেয়ে মেয়েদের গলার কণ্ঠটা একটু তীক্ষ্ণ হয়ে থাকে, তাই না? এটার কারণ হচ্ছে যে মেয়েদের কণ্ঠনালীটা সুগঠিত নয়, ছেলেদের গলার কণ্ঠনালীটা সুগঠিত, কিন্তু মেয়েদেরটা সুগঠিত নয়। এই জন্য এদের বেশি কম্পাঙ্ক সৃষ্টি, এর ফলে আমাদের কানে এসে লাগে। তাহলে আমরা গলার যে ভয়েসটা, আমরা যে কথা বলে থাকি, এই কথা বলার মধ্যেও দেখা যায় কারো গলার কণ্ঠটা খুব সুমধুর থাকে, কারোটা আবার কিছুটা তীক্ষ্ণ থাকে। এই তীক্ষ্ণ থাকা এবং গলার কণ্ঠটা কিছু সুমধুর হওয়া, এটা হচ্ছে কণ্ঠনালীর উপর নির্ভর করছে। কণ্ঠনালী যাদের পরিপক্ক তাদের কণ্ঠটাই সুমধুর হয়, আর তীক্ষ্ণ হয় কাদের? যাদের কণ্ঠটা
কণ্ঠনালীটা পরিপক্ক নয়। আমরা যেই কম্পাঙ্কি শব্দটা শুনি সেই কম্পাঙ্কি শব্দ একটা সীমারেখা আছে। 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত কম্পাঙ্কি শব্দ আমরা শুনতে পাই। এর কম হলেও আমরা শব্দটা শুনবো না, এর বেশি হলেও আমরা শুনবো। কিন্তু বিভিন্ন প্রাণীদের আবার এই যোগ্যতাটা আছে। যেমন 20,000-এর বেশি কম্পাঙ্কের শব্দ কুকুর শুনতে পায়, কিন্তু যেই শব্দ আমরা শুনবো না, কিন্তু কুকুর শুনতে পায়। আবার 20 হার্টজের কম, যেমন হাতি 1 হার্টজ কম্পাঙ্ক পর্যন্ত ওরা শুনতে পায়। তাহলে মানুষের শব্দ শোনার মধ্যে একটা সীমারেখা আছে, সীমাবদ্ধতা আছে, যে এর মধ্যেই সে শব্দটা শুনবে। তাহলে এই 20,000-এর যে নিচে যেটা, এটাকে বলা হয় কি শব্দে তর। আর এর চেয়ে যদি অধিক হয়ে যায় শব্দ উত্তর। তাহলে শব্দে তরঙ্গ 20-এর চেয়ে কম কম্পাঙ্কের তরঙ্গে শব্দে তর কম্পাঙ্ক বলে, আর 20,000-এর চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দকে বলা হয় শব্দ উত্তর কম্পাঙ্ক। এছাড়াও আরো কিছু কিছু তথ্য আমাদের জানা দরকার, যে যেমন প্রতিধ্বনি মানে ধ্বনির পুনরাবৃত্তি। প্রতিধ্বনিটা কাকে বলবো আমরা? প্রতিধ্বনি হচ্ছে ধ্বনির পুনরাবৃত্তি। আমি যে একটা কথা বলছি, সাথে সাথে যদি এই কথাটা আবার রিপ্লাই শোনা যায়, তাহলে এটাকে বলা হয় প্রতিধ্বনি। ধ্বনির প্রতিধ্বনি কখন ঘটে? যখন কোনো একটা শব্দ কোনো একটা মাধ্যম বাধা পেয়ে ফিরে আসে, তখন একটা নির্দিষ্ট দূরত্ব যদি হয়, তাহলে ওই দূরত্ব থেকে শব্দটা আবার পুনরাবৃত্তি ঘটে। এই দূরত্বটা হতে হবে কত? 16.6 মিটার। এর মধ্যে হলে প্রতিধ্বনি হবে। এর জন্য সময়ের প্রয়োজন কত আছে? 0.1 সেকেন্ড। এর মধ্যে হতে, এর আগে হলে হবে। তাহলে এই জিনিসগুলো আমাদের জেনে রাখা ভালো। এখন আমরা শব্দের ব্যাগ কাকে বলে? একক সময়ে কোনো তরঙ্গ যে দূরত্ব অতিক্রম তাকে শব্দের ব্যাগ বলে। তা শব্দের ব্যাগ তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা এখন দেখব শব্দের ব্যাগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। শব্দের ব্যাগের সংজ্ঞা অনুসারে আমরা কি বললাম? শব্দের ব্যাগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। শব্দের ব্যাগ হচ্ছে একক সময়ে শব্দ তরঙ্গ যে দূরত্বটা অতিক্রম করবে, সেটা হচ্ছে শব্দের ব্যাগ। তার শব্দের ব্যাগ আমরা ধরি টি সময়ে যদি এটা ল্যামডা দূরত্ব অতিক্রম করে, টি সময়ে যে ল্যামডা দূরত্ব অতিক্রম করে, তবে তাকে আমরা বলতে পারি শব্দের গতিবেগ। তাহলে শব্দের ব্যাগ হচ্ছে একক সময়ে যে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করবে, টি সময় যে ল্যামডা দূরত্ব অতিক্রম করে, তাকে আমরা কি বলবো? শব্দের গতিবেগ। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি। একটু আগে আমরা কম্পাঙ্কের সংজ্ঞার কথা বলেছিলাম। কম্পাঙ্কের সংজ্ঞানুসারে কম্পাঙ্ক বলেছিলাম একক সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। তাহলে কম্পাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? এফ অথবা এন। তাহলে এফ সমান 1/t।
টি সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে, ধরে নিলাম টি সময় একটা স্পন্দন সম্পন্ন করবে, তাহলে তাকে আমরা কি বলবো? কম্পাঙ্ক। f সমান 1/t। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? টি সমান 1/f, এটাকে বলি 2। এখন এই 2 এর টি এর মানটা, টি এর মান 1 নং এ বসিয়ে, টি এর মানটা আমরা 1 নং এ বসাবো, তাহলে কি দাঁড়ায়? ভি সমান λ/t। ল্যামডা টি এর মানটা কত? 1/f, 1/f। এখন যদি আমরা এটাকে গুণ করে দেই, উল্টে যাবে, λ/1 এর কত হলো? f/1। তাহলে এটাকে লিখতে পারি f ল্যামডা, অর্থাৎ ভি সমান f ল্যামডা। তাহলে আমরা পেলাম শব্দের গতিবেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ভি সমান f ল্যামডা। তাহলে এই সম্পর্কটা তোমরা মনে রাখবে। এখন আমরা অন্য এক গাণিতিক ব্যাখ্যায় চলে যাই। এখন আমরা আরো কিছু তরঙ্গের সম্পর্কে জানব। অগ্রগামী তরঙ্গ, স্থির তরঙ্গ, আরো অনেক তরঙ্গ আছে। তাহলে আমরা এখন অগ্রগামী তরঙ্গের রাশিমালাটা দেখব। অগ্রগামী তরঙ্গটা কি? অগ্রগামী তরঙ্গ সাধারণত তরঙ্গ তো সামনের দিকে আগাতে থাকে। কোনো কম্পনশীল বস্তু থেকে কোনো একটা তরঙ্গ উৎপন্ন হয়ে যদি সামনের দিকে আগাতে থাকে, তাকে আমরা অগ্রগামী তরঙ্গ। তাহলে অগ্রগামী তরঙ্গ আমরা একটা চিত্র এঁকে নিই। ধরে নিই আচ্ছা, এটাকে এ বিন্দু ধরি। কোন একটা তরঙ্গ এ বিন্দু থেকে উৎপন্ন হয়ে সি দিকে অগ্রসর হচ্ছে এবং এর সর্বাধিক বিস্তার হচ্ছে এ। এ বিস্তার নিয়ে কোন একটা তরঙ্গ এ বিন্দু থেকে এ বিস্তারে সম্মুখের দিকে আগাচ্ছে। তাহলে ধরে নেই টি সময় পর ওমেগা সমকৌণিক বেগে যদি আগাতে থাকে, তাহলে এদের সরণের একটা রাশিমালা হবে। অগ্রগামী তরঙ্গের সরণের রাশিমালা y সমান a sin ওমেগা t। তার কারণ আমরা আগেই বলেছি এ বিস্তারে, এ হচ্ছে বিস্তার, এ বিস্তারে ওমেগা সমকৌণিক বেগে, সমকৌণিক বেগে টি সময়ে যদি সি এর দিকে আগাতে থাকে, তাহলে এর সরণের রাশিমালা হবে y সমান a sin ওমেগা t। তাহলে এখন আমরা ধরে নিই এ থেকে যখন বি বিন্দুতে যাবে, তখন এর দশা পার্থক্য কত হবে? এ থেকে বিন্দু, তার মানে কোণের পার্থক্য কত হবে? যখন এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছে তখন কত ডিগ্রি কোণ করলো? 180, তাই না? একটা বৃত্তের অর্ধবৃত্ত, তার মানে কি 180 ডিগ্রি, তার মানে পাই।
আর আরো অর্ধবৃত্ত, তাহলে কতটুকু দশা পার্থক্য হলো? এটুকু পাই আর এটুকু পাই, তা 2 পাই। তো এ বিন্দু থেকে যখন বি বিন্দু যাবে তখন এদের দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্য ফাই, দশা বলতে ফাই সমান কত হবে? 2 পাই। ফাই সমান কত হবে? ফাইকে আমরা দশা পার্থক্য যদি বলি, আর এই ফাই কতটুকু এ থেকে বি বিন্দুতে যাওয়ার সময়, এ মানে এই অর্ধবৃত্ত এই অর্ধবৃত্ত, তাহলে কোণ কতটুকু কোণ হলো? 2 পাই, তাই না? এই অর্ধবৃত্তের জন্য পাই, এই অর্ধের জন্য পাই, তাহলে দশা পার্থক্য হলো ফাই সমান 2 পাই। এখন ধরে নিই আমরা কোনো এক সময় x দূরত্বে পি বিন্দুতে বস্তুটা বা তরঙ্গটা দশা পার্থক্য কত হবে? আমরা এ থেকে বি বিন্দু দশা পার্থক্য বললাম কত? 2 পাই। কিন্তু যখন x দূরত্বে দশা পার্থক্যটা কত হবে? x দূরত্বে দশা পার্থক্যটা হবে ফাই সমান 2 পাই x বাই ল্যামডা। কিভাবে হলো? এক দূরত্বে দশা পার্থক্য ধরে নিই, এক পি বিন্দুতে এই তরঙ্গটার দশা পার্থক্য কিভাবে হলো? আমরা একটু আগে বলেছি যে এ থেকে বি বিন্দু যখন যাবে তখন এর দশা পার্থক্য হবে 2 পাই। তাহলে এটা কি হলো? এটার দূরত্বটা কত হলো? ল্যামডা দূরত্ব, তাই না? ল্যামডা দূরত্বে দশা পার্থক্য হলো 2 পাই, তাই না? আমরা কি বলেছি? একটা পূর্ণ স্পন্দনে যে সময় লাগে সেই সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য বলি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এটার ল্যামডা দূরত্বে দশা পার্থক্য 2 পাই হয়, তাহলে এক দূরত্বে দশা পার্থক্য কত হয়? 2 পাই ডিভাইড বাই ল্যামডা ইন্টু এক্স। তোমরা ঐকিক নিয়ম করেছো আশা করি, এটা বিজ্ঞানের স্টুডেন্টরা বুঝতে কষ্ট হবে না। তাহলে আমরা দশা পার্থক্যটা বের করলাম। তাহলে এখন এই পি বিন্দুতে সরণের রাশিমালাটি কি হবে? তাহলে এখন y সমান a sin ওমেগা টি মাইনাস ফাই। তাহলে আমাদের কোন একটা তরঙ্গ ডান দিকের বিন্দুর বাম দিকের বিন্দুর চেয়ে দশা পার্থক্য কম হয়, তাহলে এটা ডান দিকের বিন্দু। তা ডান দিকের বিন্দু বাম দিকের বিন্দুর চেয়ে দশাতে কম হয়, তাহলে আমরা এই পি বিন্দুতে কি বললাম? সরণের রাশিমালার তাহলে কি দাঁড়াচ্ছে? এ সাইন ওমেগা টি মাইনাস ফাই, এই দশা পার্থক্যটা কম হবে। তাহলে এখন আমরা এ সাইন ওমেগার মানটা কোথেকে পাবো? আমরা ওমেগা কি বলেছি? সমকৌণিক বেগ। ওমেগা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগ হচ্ছে একক সময়ে কৌণিকভাবে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে কি হলো? কৌণিকভাবে, তাহলে এই বিন্দুতে যাত্রা করে আবার যদি এই বিন্দুতে ফিরে আসে তাহলে পূর্ণ বৃত্তটা অতিক্রম করলো, তাহলে কি 2 পাই। কোণটা কত হবে? একদম 360 ডিগ্রি, তাই না? এখান থেকে ঘুরে 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 আবার যদি এই বিন্দু চলে আসে তাহলে কি হলো? এতটুকু হলে থিটা হতো, আবার ঘুরে ঘুরে যদি, তাহলে এই কোণটা কত হয়ে যাবে? 2 পাই ডিভাইড বাই টি। টি সময়ে 2 পাই দূরত্ব অতিক্রম করলো, কৌণিকভাবে যে দূরত্ব সেটা। তাহলে আমরা বলতে চাচ্ছি ওমেগা সমান 2 পাই বাই টি, কিন্তু
আমরা একটু আগে বলেছিলাম কম্পাঙ্ক f সমান কি 1/t, তাহলে t সমান কি, অতএব t সমান হবে 1/f। তো t এর মানটা আমরা বসিয়ে দেব 1/f, তাহলে 2πf, ওমেগা সমান 2πf, তাহলে আমরা লিখে ফেলি 2πf, আর t যা ছিল তাই, ফাই এর মানটা লিখে ফেলবো 2πx/λ। তোমরা লিখছো তো? তোমরা লিখো, তার কারণ হলো যে বইতে অনেক সময় এত বিস্তারিতভাবে লেখা থাকে না, এই জন্য তোমরা বোর্ডে যা লেখা হয় এটা খাতায় লিখবা, ঠিক আছে? তাহলে এখন পরের লাইনটা কি হবে, এ সাইন। এখন কমন যায় কি দেখো, এর আগে আমরা এই এফ এর মানটা বসিয়ে ফেলি 2π। আমরা একটু আগে একটা প্রমাণ লিখেছিলাম ভি সমান এফ ল্যামডা, তাই তো? তাহলে এখন এই এফটা কত, অতএব এফ সমান v/λ, তাই না? তাহলে আমরা এখানে লিখবো এফ এর মানটা লিখবো v/λ t মাইনাস 2πx/λ। এখন কমন যায় কি দেখো তো, 2π λ, 2π λ কমন, 2π/λ কমন, তাহলে কি হয় vt মাইনাস এক্স। তাহলে y সমান a sin 2π/λ vt মাইনাস এক্স। তাহলে এটাই হচ্ছে অগ্রগামী তরঙ্গের রাশিমালা। তাহলে আমরা এই সমীকরণ দিয়ে আমরা কিছু সৃজনশীল করব। তোমরা এই সমীকরণগুলো ভালো করে মনে রাখবে। আমরা যখন সৃজনশীল করব তখন আমাদের এই সমীকরণগুলো কাজে লাগবে। আমি একটা বাড়ির কাজ দিয়ে তোমাদের ক্লাসটা শেষ করে দেব। তাহলে ধরে নাও হোমওয়ার্কস হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গের রাশিমালা, একটি অগ্রগামী তরঙ্গের রাশিমালা y সমান a sin 200πt মাইনাস 20x ডিভাইড বাই 17। আচ্ছা, একটি অগ্রতর রাশিমালা এত মিটার হলে তরঙ্গ বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ও পর্যায়কাল নির্ণয় করো। তোমরা এই হোমওয়ার্কটা তুলে নাও এবং বাসায় চেষ্টা করবে। আমি যে সমীকরণটা দেখিয়েছি এই সমীকরণ অনুযায়ী তোমরা এটা করতে চেষ্টা করবে। আর তোমরা যদি সমাধান করতে ব্যর্থ হও বইয়ের উদাহরণের সহায়তা নিবে আর আমাকেও ফোন করে জানাবে তোমাদের কোথায় কোন সমস্যা। আমি তাহলে পরবর্তী ক্লাসে এটা আমি সমাধান করে দেব। তাহলে তোমরা ভালো থাকো, খোদা হাফেজ। আজকে ক্লাস এ পর্যন্তই।